শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। মণিপুরের দক্ষিণ পূর্বে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকা এক পাহাড়ি গ্রাম সেনাম, যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক নিঃশব্দ ক্যানভাস। চারিদিকে ঘন সবুজ অরণ্য, আর সেই অরণ্যের বাঁকে বাঁকে সিঁড়ির মতো সাজানো টিলা। তার মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ, যেন পাহাড়ের বুকে লেখা এক ছন্দময় কবিতা। এখানে আকাশটা আরো কিছুটা নীল, মেঘ যেন হাত ছোঁয়া দূরত্বে, আর হাওয়ায় মিশে থাকে বন ফুলের মিষ্টি গন্ধ। সকালবেলা ঘুম ভাঙে পাখির ডাক আর দূর পাহাড়ি ঝর্ণার কলতানে। সন্ধ্যার পর যখন সূর্য লালচে আলো ছড়িয়ে মেঘের আড়ালে মিশে যায়, তখন গোটা গ্রামটায় একটা রহস্যময় নীরবতা নামে। কুয়াশায় মোড়া পথ, ঝোপঝাড়ের ফাঁকে ফাঁকে অজানা শব্দ, আর পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা পরিত্যক্ত কাঠের বাংলোগুলো যেন অতীতের কোনো গোপন স্মৃতি আঁকড়ে ধরে আছে। এই গ্রামেরই এক কোণে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের একটি পরিত্যক্ত রেকর্ডিং স্টুডিও, আর তার পাশে হেরিটেজ বাংলো। হেরিটেজ বাংলো সংলগ্ন একটি পরিত্যক্ত চার্চ রয়েছে একরাশ নীরবতা নিয়ে। একসময় এই চার্চের অন্দরমহল গমগম করত বহু মানুষের একত্রিত প্রার্থনায়। আজ সেই চার্চের ভিতর শুধুই নিঃসঙ্গতা। এখানেই একসময় গান বাজাতেন, সুর তুলতেন কেউ, যার রেশ আজও বাতাসে ভেসে আসে নিঃশব্দে। যুদ্ধের ভয়াবহতা এই গ্রামের বুকে দাগ কেটেছিল, তবুও আজও সেনাম দাঁড়িয়ে আছে নিঃশব্দ, সৌন্দর্যে মোড়া এক অজানা বিষাদের ভারে নত হয়ে। লেম্বাসানা, আবার সেই লাল সালু বুনছ? সুংবা হাওরে 3 বার দেখছি একই ডিজাইন। আরে থইবা, এই ডিজাইন তো মধুমা পেয়ারি চাইছে। বলছে বিয়ের আগে এই সালুতেই গায়ে হলুদ করবে। মাধুমা চাইলে তবে 3 বার না 30 বার বানাই। হায় রে, তোর সেই পুরনো প্রেম এখনো আছে দেখছি। তা শুনলি নাকি, কাল তো পাহাড়ের ওইদিকে বোম্বাই সাহেব এলো। সেই যে বাংলোর বানাইছে কাঠ দিয়া। শুনলাম সাহেব তার ভাই বা মেমকে নাকি গান শেখাইতাছে, আর স্টুডিও না কি সব বানাইতাছে রেকর্ডিং এর জন্য। রেকর্ডিং আবার কি জিনিস রে জানোস? কোন জানি, বোধহয় গানকে ধইরা রাখে লোহার এই বাক্সের ভেতর, তারপর সুইচ আলালে আবার বাজে নাকি। তাই নাহি? আমরা তো বাঁশির তালে পিড়া পিঠে খাইয়াই খুশি। গান বাজে হাওয়ায়, মনে বাক্সে ধরে রাখার কি দরকার বাবু, বুঝি না। ঠিকই কইছ। তাই আমি ভাবি এত চুপচাপ গায়ে হঠাৎ বাইরের লোকজন আসতেছে কেন? বদল আসবে না তো? বদল তো আসবেই থইবা, তবু এই পাহাড়, এই পাখির ডাক, আর আমাদের মানুষগুলান, তাদের মুখের সরলতা যেন এমন ধারাই থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সেনাম ছিল এক পাহাড়ি স্বর্গ। ঝকঝকে নীল আকাশ, পাখিদের ডাকে ভোর হতো। সরল সাদামাটা মানুষগুলোর জীবন ছিল একেবারেই স্বাভাবিক। এখানকার মানুষজন ছিলেন সরল, শান্তিপ্রিয়,
জীবন চালাতো ধান চাষ, তাঁত বোনা আর লোকসঙ্গীতের ছন্দে। দূর পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা আর ছোট ছোট খাল গাঁয়ের বুক চিরে বয়ে যেত, আর চারিদিকে ঘন সবুজ অরণ্য ছড়িয়ে দিত প্রশান্তির ছায়া। সেই সময় সেনামের মধ্যিখানে দাঁড়িয়ে এক অ্যাংলো ইন্ডিয়ান সাহেবের কাঠের বাংলোটি ছিল অপূর্ব নিদর্শন। তার পাশেই নির্মিত হয়েছিল এক রেকর্ডিং স্টুডিও। বাংলো থেকে মাঝে মাঝে ভেসে আসতো রেওয়াজের সুর, আর তাতে মিশে থাকতো পাহাড়ি হাওয়ার মাধুর্য। এই জায়গাটা বুঝলি, দেখেই মনে হলো একটা আদর্শ ট্যুরিস্ট ডেস্টিনেশন তৈরি করার জন্য একদম ঠিক। আজকাল মানুষ অফবিট লোকেশন খোঁজে, বুঝলি। পাহাড়ি গ্রাম, নিস্তব্ধতা, এইসব মানুষকে টানে আজকাল। এখানে একটা হোমস্টে আর সঙ্গে স্থানীয় খাবার দাবার একদম জমে যাবে। হেরিটেজ বাংলো, পুরনো ইতিহাস, ঘন জঙ্গল, ট্যুরিস্টরা পাগল হয়ে যাবে। তুই কি বলিস উন্মেষ? জায়গাটা নিঃসন্দেহে চমৎকার বাবা। বাংলোটার কাঠের মেঝে পর্যন্ত কথা বলে যেন। আর ওই যে নিচে পুরনো রেকর্ডিং স্টুডিওটা, জানো বাবা, একেবারে মিউজিকের খনি। আমি আজকে একবার ওই বাইরের জানলার কাঁচ দিয়ে চোখ রেখেছিলাম। জানো, কত ইনস্ট্রুমেন্ট ভিতরে, তবে মনে হচ্ছে সবটাই ড্যামেজ হয়ে গেছে। উফ, আবার সেই গান নিয়ে পড়ে রইলি তো। আমি কোথায় ভাবলাম তুই এসে জায়গাটা একটু গুছিয়ে নিবি, লেবারদের দেখবি, ইন্টেরিয়ার ডিজাইন ঠিক করবি। আমি দেখবো বাবা, সত্যি দেখবো। তবে ওই স্টুডিওটা একবার ভালো করে খুঁটিয়ে দেখতে বড্ড ইচ্ছে করছে জানো। ভেতরে কেমন যেন একটা অদ্ভুত সুর ভেসে আসার মতো একটা অ্যাম্বিয়েন্স, একটা অপূর্ণতা যেন কানে বাজছিল সারাক্ষণ ওই স্টুডিওটার আশেপাশে। উন্মেষ, শোন, তোকে এখানে পাঠানোর মানে এটা নয় যে তুই রেকর্ডিং করতে আসবি। এটা একটা প্রকল্প, রীতিমতো বিনিয়োগ। আমি চাই তুই শিখিস ব্যবসা। গান বাজনা করছিস, ভালো কথা, বাট ইউ ডোন্ট পে দ্য বিলস। ওহ বাবা, আমি দায়িত্ব এড়াচ্ছি না। আমি শুধু বলছি এখানে কিছু একটা ব্যাপার আছে। ওই যেমন ধরো কিছুটা পুরনো, অজানা, একটা বেশ রহস্য রহস্য ব্যাপার। আমার মনে হয় এই স্টুডিওটার নিশ্চয়ই কোনো একটা গল্প আছে, আর আমি সেই গল্পটা একবার শুনতে চাই। দেখো, এমনটা তো হতেই পারে যে সেই গল্পের অন্বেষণেই মানুষ আসবে, থাকবে দু একটা দিন। তাতেও তো তোমার ব্যবসার উন্নতি, তাই না বাবা? ঘোড়ার ডিমের ব্যবসার উন্নতি। এইসব ভুতুরে কাহিনী শুনে মানুষজন বরং আরো আশাই বন্ধ করে দেবে। শেষে দেখবি সমস্ত ইনভেস্টমেন্ট বৃথা গেল, ভূত বাংলো হয়ে পড়ে থাকবে। তুইও হয়েছিস কিন্তু তোর মায়ের মতো। ও সব সময় বলতো গানের ভেতর আত্মা থাকে। আমি বুঝি না ও সব। আমি শুধু চাই তুই হারিয়ে না যাস এই সুরের ভেতর। হারিয়ে গেলে খুঁজে নিও বাবা। তবে আমি কথা দিচ্ছি, তোমার এই বাংলো, এই প্রজেক্ট আমি চোখে চোখে রাখবো। কিন্তু যদি ওই স্টুডিও থেকে কিছু অমূল্য রত্ন উঠে আসে তখন? দেখ, তুই যা ভালো বুঝিস কর। তবে মনে রাখিস, এই পাহাড় যেমন রহস্যে ভরা, তেমনি বিপদেও। বেশি গভীরে না গিয়ে কাজ শেষ করো। গভীরতাতেই তো সুরের আসল রস বাবা। হ্যাঁ, আর সেই রসের হাঁড়িতে তোমার ভরাডুবিটা না হলেই হলো। হালকা ধুলো, অদ্ভুত গুমুট গন্ধে মোড়া সেই পরিত্যক্ত স্টুডিওর কাঠের দরজাটা কাঁপতে কাঁপতে খুলে যায়। অধিক কৌতূহল বশত উন্মেষ চেষ্টা করে স্টুডিওর তালাটা ভেঙে ফেলার। ভেতরে পা রাখতেই উন্মেষ থমকে যায়। হালকা আলোয় ঘর জুড়ে ছড়ানো পুরনো যন্ত্রপাতি, মাকড়সার জাল, এক ধরনের অস্পষ্ট শব্দ যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। এই অস্পষ্ট বাতাস যেন দম বন্ধ কর, প্রতিটা নিঃশ্বাসে যেন বারুদের
গন্ধ লেগে আছে, যেন কেউ এখানেই ছিল, এই মাত্র উঠে গেছে। এত বছর পরেও কিছু জিনিস এমন ঠিকঠাক আছে কিভাবে? এ তো অসম্ভব। এক কোণে রাখা বিশাল রিল টু রিল টেপ প্লেয়ারটার দিকে এগিয়ে যায় উন্মেষ। ধুলো মোছার পর আবিষ্কার করে কিছু একটা টেপ এখনো রিলের মধ্যে আটকে আছে। আর একটা তাক খুলতেই বেরিয়ে আসে আরো কিছু পুরনো রেকর্ডিং টেপ। প্রতিটার গায়ে ইংরাজি ও বাংলা মিশিয়ে হস্তাক্ষরে লেখা, রাজেন্দ্রানী, টেক 3, 1943, মনসুন গজল, জুলাই সেশন, নাইট রাগ ইন্টারাপ্টেড। রাজেন্দ্রানী, এই নামটা কানে যেন লেগে আছে কয়েকদিন ধরে। এই তো সেই গান, সেই অসমাপ্ত টুকরোটা। গানটা কি কোনোভাবে ডিজিটাল কনভার্সন সম্ভব? চেষ্টা করে দেখতে হবে। এই রেকর্ডিং টেপটা দেখে মনে হচ্ছে শেষ হয়ে যাওয়ার আগেই। স্টুডিওর দেওয়ালের পাশে রাখা একটা পুরনো হেডফোন, ভিতরে তুলতুলে কুশনে ধুলো জমলেও কানে পড়তেই চমকে ওঠে উন্মেষ। হেডফোনটা ঠিকঠাক কাজ করছে। এ তো অদ্ভুত, এতদিন পরেও এই হেডফোন এমনভাবে কাজ করছে। সে রিল টেপটি চালু করে। হালকা ক্র্যাকলিং এর আওয়াজের সঙ্গে ভেসে আসে এক নারী কণ্ঠের রেওয়াজ। মেট্রোনাম বিটের ব্যাকগ্রাউন্ডে এমন মন কেমন করা সুর। সুরটা যেন কোথাও একটা আটকে আছে, আবার সেই সুরটা যেন ছুটেও চলেছে, যেন বাতাসে ভাসা কোনো অসমাপ্ত প্রার্থনা, আর্তনাদ। রাজেন্দ্রানীর গলায় সামান্য গানের গুনগুন সরগম শোনা যায়। এই গলাটা শুনলেই এ যে একেবারে কাঁটা দিয়ে উঠছে। কিন্তু গানটা থেমে গেল হঠাৎ। কেন থেমে গেল? হঠাৎ করেই রেকর্ডারের আওয়াজ থেমে যায়, বাতাস থমকে যায় যেন। উন্মেষ মনে করতে পারে না শেষ কবে এমন নিঃশব্দতা তাকে কাঁপিয়ে দিয়েছে। সে চারপাশটা একবার দেখে নেয় ভালো করে। কিছু যন্ত্রপাতি অদ্ভুতভাবে জ্বলছে, যেন বিদ্যুৎ সংযোগ ছাড়াই সক্রিয়। রেকর্ডিং বোর্ডের একটা সুইচ আপনা আপনি অন পজিশনে চলে যায়। সাউন্ড লেভেল মিটার নিজে থেকেই ওঠানামা করছে, কিন্তু কেউ কিছু বলছে না। তবু যেন উন্মেষের মনে হচ্ছে ওর চারপাশে কেউ একটা ঘুরে বেড়াচ্ছে, কিছু একটা বলতে চাইছে যেন। এইটা তো স্বাভাবিক না? কেউ যেন এখানে আমার আগেই অপেক্ষা করছিল। কে রয়েছে এখানে? কিছু বলতে চাইছে আমায়। দেওয়ালের উপরে ঝুলে থাকা পুরনো একটা ছবি হালকা বাতাসে দুলে ওঠে। ছবিতে এক মহিলা, পরনে বেনারসি শাড়ি, ঠোঁটে এক বিষণ্ণ হাসি। ছবিটার অর্ধেক অংশ আগুনে পুড়ে যেন কালো হয়ে গেছে, আর যেটুকু অংশ অক্ষত রয়েছে তা যেন এক অগ্নিদগ্ধ লাশের মতো লাগছে। তবে এটাই কি রাজেন্দ্রানী? হঠাৎ করেই চোখে পড়ে একটা ধুলো মাখা অর্ধেক পুড়ে যাওয়া নেমপ্লেট। তাতে বাংলায় লেখা চাঁদনী। খুব স্পষ্টভাবেই অনুমান করা যায় এটা আসলে স্টুডিওর নাম। এ আমার স্টুডিও নয়, এ আমার সাধনার স্থান। কে 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 ওখানে? ধুলো, ধোঁয়া, মাকড়সার জালের আড়ালে বাইরে থেকে আসা ক্ষীণ আলোয় যেন একটা ছায়ামূর্তি স্পষ্ট হয়ে ওঠে। কান্না ভেজা গলায় আবারও ভেসে আসে রেওয়াজের সুর। স্টুডিওর বাতাসটা হঠাৎই ঠান্ডা হয়ে যায়। রেকর্ডার আবার চালু হয় নিজে থেকেই। সেই অসমাপ্ত সুরটি আবার ভেসে আসে,
আর উন্মেষ বুঝতে পারে এই স্টুডিওতে শুধু সুরই নেই, আছে অপেক্ষা, এক অপূর্ণ অপেক্ষার অতৃপ্ত ছায়া। স্টুডিওর ভিতর গাঢ় অন্ধকার। হেডফোন কানে দিতেই হঠাৎ বাতাস ভারী হয়ে আসে। উন্মেষ চমকে ওঠে, কণ্ঠস্বর ভেসে আসে অজানা একটা দিক থেকে। তুমি তুমি আমার গান শুনেছো? কে 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 বলছেন? কে আছেন এখানে? তুমি কি আমার গানটা শেষ করতে এসেছো? আমি তো অপেক্ষা করছিলাম বহুদিন ধরে। গা ছমছমে এই পরিবেশে চারিদিকটা একবার ভালো করে দেখে নেয় উন্মেষ। কাউকে নজরে পড়ে না। যেদিকে তাকায় সেদিকেই ধুলোর আস্তরণ, মাকড়সার জাল আর একটা অদ্ভুত আলো আঁধারি। তুমি কি সেই রাজেন্দ্রানী? এই রেকর্ডিং টেপে আমি কি তোমারই কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? আমি রাজেন্দ্রানী। এই স্টুডিওতে, এই বাংলোয় আমি থাকতাম। গানের মধ্যে আমার সমস্ত শ্বাস প্রশ্বাস লুকোনো ছিল। আমার স্বামী জানাথান আমাকে ভালোবাসত, তাই আমার স্বপ্ন পূরণের জন্য এই স্টুডিওটা বানিয়ে দিয়েছিল। জানাথান মানে তুমি একজন অ্যাংলো ইন্ডিয়ান সাহেবের স্ত্রী? বাংলার ইংরেজির এক মিশ্র জীবনের নাম ছিল আমাদের ভালোবাসা। আমি ছিলাম কলকাতার মেয়ে, আমার গান ছিল আমার পৃথিবী। জানাথান বলেছিল এই পাহাড়ি নিস্তব্ধতায় আমার গান নতুন জীবন পাবে, কিন্তু সেটা তো আর শেষ হলো না। তোমার গলা থেমে গেছিল রেকর্ডিং এর মাঝপথে, তাই তো? থেমে গেছিল ঠিক তখনই যখন যুদ্ধ এসে ভেঙে দিল আমার স্বপ্ন, আমাদের শান্তি। কেন? কি এমন ঘটেছিল সেদিন? কেন থেমে গেছিল তোমার গান? তুমি জানো না সেদিনের কথা? শুনবে? আমি বলতে চাই। 1944 সালের জুন মাস, পূর্ব দিক থেকে জাপানি সেনারা হানা দিল। সেনাম ব্রিজ থেকে শুরু করে পুরো উপত্যকায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা তখন গান রেকর্ড করছিলাম। ঠিক সেই মুহূর্তে শুরু হলো গোলাগুলি, বাইরে চিৎকার, বিস্ফোরণ, আর তারপর এক ঝাঁক তীব্র আলো। আমি আর কিছু মনে রাখতে পারিনি। তুমি কখন মারা গেলে? আমার গান শেষ হয়নি, আমার স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেল। এই মাটি, এই কাঠের দেওয়াল, এই রেকর্ডিং বোর্ড, সবকিছুতে আমি আটকে গেলাম। বছর কেটে গেল, কেউ আসেনি জানো, কেউ শোনেনি আমার আরতি, কেউ শোনেনি। তুমি এখনো এখানেই আছো? আমি ছায়া হয়ে আছি, অপেক্ষা করছি এমন কারোর জন্য যে বুঝবে, যে অনুভব করবে, যে আমার গান শুনে বুঝতে পারবে সেই অতৃপ্তি। আমি শুনেছি তোমার গান। আমি রেকর্ডিংটা ঠিক করতে চাই, সম্পূর্ণ করতে চাই। করতে চাও? সাবধান, সেই গানে শুধু সুর নেই, সুরের সঙ্গে রয়েছে রক্ত, কান্না আর ভয়। যুদ্ধের অভিশাপ সেই সুরে মিশে গেছে।
ওই সুর যদি তুমি সম্পূর্ণ করো তবে আমার আত্মা মুক্তি পাবে, কিন্তু তার জন্য তোমাকে গভীরে যেতে হবে, অনেক গভীরে। আমি প্রস্তুত। আমি তোমার সেই গান শেষ করতে চাই। শুধু বলো আমি কিভাবে শুরু করব। পুরনো টেপের মাঝে আছে আমার শেষ রেওয়াজ। তুমি তা শুনবে, শিখবে, তারপর রেকর্ডিং চালিয়ে যাবে। কিন্তু মনে রেখো, রাতের নির্জনে যখন তুমি রেকর্ডিং চালু করবে, আমি আসব, পাশে বসব, আমার কণ্ঠ তোমার যন্ত্রে মিশবে। তো তুমি কি এবার সত্যি মুক্তি পেতে চাও? তবে তবে চলো আমরা গানটা শেষ করব। আর তোমার আর আমার যুগের ফারাক আছে অনেক, তবু তবু সুরে তো মিল আছে। তবে শুরু করো উন্মেষ। আমার গান, আমার জীবন এবার তোমার কণ্ঠে বাজবে। অদ্ভুত একটা ঝিমুনি কাজ করছে উন্মেষের মধ্যে। দু চোখ যেন ঘুমের ঘোরে বন্ধ হয়ে আসছে নিজে থেকেই। চারিদিকের শব্দ, অন্ধকার সবকিছু মিলে মিশে যেন একটা অতলের গহ্বরে তলিয়ে যাচ্ছে উন্মেষ। এইসবের মধ্যেই ঠিক কখন যে ঘুম এলো বুঝতেই পারেনিও। ভয় পেতে পেতে ঘুমিয়ে পড়েছে উন্মেষ। কিভাবে যে গোটা রাত্রিটা একভাবে সেই পুরনো গদিওয়ালা কাঠের চেয়ারটায় ঘুমিয়ে কেটে গেল তা কোনোভাবেই ও বুঝতে পারেনি। তবে যখন ঘুম ভাঙল তখন চোখের সামনে দেখল রাগী রাগী চোখে ওর দিকে তাকিয়ে স্টুডিওর কাঁচের দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছেন পরিতোষবাবু। উন্মেষ, এই উন্মেষ, উন্মেষ, দরজা খোল। কতক্ষণ ধরে ডাকছি। কে? যাই। সকাল হয়ে গেছে। ও তুমি এসো। কি রে, সারা রাত তুই এখানে ছিলি? বারণ করেছিলাম না এই স্টুডিওর দিকটায় বেশি আসতে? বাবা, আসলে আমি স্টুডিওতেই ঘুমিয়ে পড়েছিলাম। কাল রাত্রে স্টুডিওতে ঢুকে একটু এটা সেটা ঘাঁটাঘাঁটি করতে করতে ঘুমিয়ে পড়েছিলিস মানে? এটা কোনো জায়গা ঘুমানোর? ভুতুড়ে ওই পুরনো জিনিসের মধ্যে সারা রাত বসেছিলি? তোর মাথা খারাপ হয়ে গেছে? দেখ, এমন করলে কিন্তু আমি মিস্ত্রি লাগিয়ে গোটা স্টুডিওটা একেবারে ফাঁকা মাঠ করে দেব, নতুন কোনো কনস্ট্রাকশন করে নেব। মাথায় রাখিস কিন্তু। না না বাবা, প্লিজ, এই স্টুডিওটা কোনোভাবে কনস্ট্রাক্ট করার দরকার নেই। এটাকে বরং আমি রেনোভেট করে আমার মতো করে ব্যবহার করব। আমি তো আসলে হঠাৎ একটা আওয়াজ শুনলাম, যেন কেউ একটা ওই গুনগুন করে গান করছে। আমি ভেবেছিলাম আমার কানের ভুল, কিন্তু সেটা স্পষ্ট হচ্ছিল। বাবা, কেউ যেন একটা অচেনা সুরে রেওয়াজ করছিল জানো। আর সেই গানের শব্দ শুনেই আমি স্টুডিওর দিকে এলাম। তারপর গান এই জায়গায়? উন্মেষ, তুই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিস। পুরনো টেপ বাজলে এরকম মনে হয়, সেগুলো বাজলে মাথার গোলমাল হয়। সারাদিন এই গান আর গান নিয়েই না তুই পাগল হয়ে যাবি একদিন। না বাবা, আমি সত্যিই শুনেছি। শুধু গান না, একটা মেয়ের গলা যেন আমার সাথেই কথা বলছিল। তারপরেই আমি অজ্ঞান হয়ে যাই, মানে ঘুম চলে আসে, আর কোনো হুঁশ ছিল না আমার। যত সব বুজরুকি। এই স্টুডিওটা একসময় ছিল এক সাহেবের, বুঝলি, অ্যাংলো ইন্ডিয়ান। তার নামটা মনে পড়ছে না, তবে লোকটা তার বাঙালি স্ত্রীকে খুব ভালোবাসতো। শুনেছি বিয়ের পর এই পাহাড়ে এসে স্ত্রীর জন্যই স্টুডিও বানিয়েছিল। মেয়েটি গান গাইতো। তার মানে গানটা ওই মহিলার? কি বলছিস কি তুই? আরে ওসব গান শোনা তোর মনের ভুল। তবে এই ইতিহাস নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করিস না। এখানে ব্যবসা করতে এসেছি, বুঝলি, ভূতের খোঁজে না।
কিন্তু বাবা, আমি যতটা জানি এই জায়গাটা তো যুদ্ধের সময় প্রায় ধ্বংস হয়ে গেছিল, তাই না? হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জাপানিদের আক্রমণে পাহাড় কেঁপে উঠেছিল, লোকজন পালিয়ে গেছিল। এই বাংলো আর স্টুডিওতে শেল পড়েছিল, আগুন লেগে গিয়েছিল। কে বাঁচলো কে মরলো কারো ঠিকানা ছিল না। আর তখন থেকেই জায়গাটা পরিত্যক্ত। তবে তো ব্যাপারটা... দেখ, আমি যেটুকু বললাম সেটুকুই মনে রাখ। বেশি কৌতূহল ভালো না। পাহাড়ের পুরনো ঘরগুলোতে অনেক রহস্য থাকে। সব রহস্য খুলে ফেললে ঘুম হারিয়ে যায় আর ব্যবসা লাটে উঠবে তখন। তবু বাবা, ওই গলাটা, ওই গানটা কিছু তো বলছে আমাকে, অসমাপ্ত কিছু, যেন কেউ অপেক্ষা করছে। উন্মেষ, তোর মা যদি শুনতো এইসব কাণ্ড, বলতো তোর মাথা খারাপ হয়েছে। এবার ওঠ, একটু ফ্রেশ হয়ে নিচে আয়, চা খা, তারপর যা করার করিস। তবে মাথাটা ঠান্ডা রেখে করিস, বুঝলি? ঠিক আছে বাবা, তুমি যাও, আমি আসছি, যাও। বাবা চলে যেতেই উঠে দাঁড়ালো উন্মেষ। তারপর ভাবলো আজ গোটা বাংলোটা একবার চারিদিক ঘুরে এক্সপ্লোর করে দেখবে। এসে থেকে তার মন পড়েছিল এই স্টুডিওর দিকে, তাই সেভাবে বাংলোটা এক্সপ্লোর করা হয়ে ওঠেনি। মণিপুরের সোনাম উপত্যকার বুক চিরে দাঁড়িয়ে থাকা এই বাংলোটা যেন হারিয়ে যাওয়া কোনো ছবির পাতা থেকে উঠে আসা এক স্থির মুহূর্ত। পাহাড়ের কোলে সবুজ ঘেরা উপত্যকার গভীরে দুপাশে ঘন শাল, ওক আর রডোডেনড্রনের বনকে সাক্ষী রেখে দাঁড়িয়ে থাকা এই কাঠের বাংলোটা যেন নিজেই এক অতীতের সাক্ষ্য। বাংলোটির কাঠামো পুরো দস্তুর ব্রিটিশ আমলের। বাইরে থেকে দেখতে গেলে বোঝাই যায় স্থাপত্যে ইউরোপিয়ান আর স্থানীয় নকশার মেলবন্ধন ঘটানো হয়েছে। পুরো বার্মাটিক উডের দোতলা এই বাংলোর ছাদের ঢালু গঠন, প্রান্তে টেরাকোটার কারুকাজ আর নীলচে ধূসর রঙের কাঠের জানলা আর বারান্দা, সব মিলিয়ে এক অপূর্ব সাদামাটা সৌন্দর্য প্রকাশ পায়। প্রবেশপথের ঠিক সামনেই একটা সরু পাথরের পথ, যেটি কুয়াশার চাদর পেরিয়ে বাংলোর মূল দরজায় এসে পৌঁছেছে। বাংলোর সামনের ছোট বাগানটিতে বুনো ফুল ফুটে আছে আপন মনে। বেগুনি বুনো ল্যাভেন্ডার, লাল পাহাড়ি গোলাপ আর এক ধরনের হলুদ নাম না জানা ফুল। আর ঠিক পাশেই একটা শুকনো পাথরের কুয়ো, যার চারপাশে পুরনো লতানো গাছ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে কুয়োটাকে। বাংলোর ভিতর ঢুকতেই চোখে পড়ে প্রাচীন কাঠের মেঝে, যার প্রতিটা পা ফেললে স্পষ্ট উপলব্ধি করা যায় ফেলে আসা ইতিহাস। দেওয়ালে ঝুলে থাকা পুরনো আঁকা বাঁকা কাঠের তাক, ধুলো মাখা কিছু পার্চমেন্ট কাগজ আর বিবর্ণ ছবি যেন শতাব্দীর সাক্ষী। লিভিং রুমের ঠিক মাঝখানে একটা পুরনো গ্র্যান্ড পিয়ানো, যার গায়ে ধুলোর আস্তরণ। তবুও স্পষ্ট বোঝা যায় এখানে একসময় কেউ বড় ভালোবেসে সুর তুলত। পিছনের দিকেই রেকর্ডিং স্টুডিওর দরজা, একটা ভারী কাঁচের জানলা দিয়ে পাহাড়ের উপর দেখা যায় অনেকটা দূর। আর সুন্দর করে স্টুডিওর নাম লেখা চাঁদনী, ঠিক আগেকার দিনে হাতে লেখা সাইনবোর্ড দিয়ে তৈরি যেমন হতো তেমনটা। সেই স্টুডিওর দেওয়ালে আজও সাউন্ডপ্রুফ কার্পেটগুলো ঝুলে আছে ম্লান রঙে। এক কোণে পড়ে আছে পুরনো রিল টেপ, কিছু মাইক্রোফোন আর এক জোড়া কাঠের হেডফোন, যেন কেউ ছুঁয়ে দিতে ভুলে গেছে কয়েক যুগ ধরে। দোতলায় উঠে গেলে তিনটে ঘর, একটি মাস্টার বেডরুম, একটি ছোট্ট লাইব্রেরি আর একটি পর্দা টানা ঘর, যেটি আগে ছিল হয়তো কোনো রিহার্সাল রুম। এখন এই সব ঘরগুলোই রেনোভেট করে খুলে দেওয়া হবে পর্যটকদের উদ্দেশ্যে। জানলা খুললেই দেখা যায় পাহাড়ের খাঁজে খাঁজে মেঘের দল, দূরে বয়ে চলা একটা অজানা নদীর রূপলি রেখা, আর মাঝে মধ্যেই ভেসে আসা পাখিদের ডাক। এই এত সুন্দর একটা পরিবেশে উন্মেষের বারবার চোখ চলে যাচ্ছে স্টুডিওটার দিকে।
যেন কোনো এক অজানা সুর বারবার ওকে আকর্ষণ করে চলেছে এই চার দেওয়ালের মধ্যে থাকা রেকর্ডিং ডিভাইসগুলো। ছেলের এই অস্বাভাবিকত্ব খুব ভালোভাবেই বুঝতে পারছেন পরিতোষবাবু, তাই কড়া নির্দেশ দিলেন তিনি। এই যে শোনো, আজ থেকে যেন কোনোভাবেই ওই স্টুডিওর দিকে না যাওয়া হয়। রেনোভেশনের কাজ শুরু হলে আমি ওয়ার্কারদের বলবো ওই স্টুডিওটা খালি করে একটা ছোট্ট মিউজিয়ামের মতো করে রেখে দিতে। না না বাবা, এই স্টুডিওটার দিকে ওই ওয়ার্কারদের যাবার কোনো প্রয়োজন নেই। ওটার রেনোভেশন আমি নিজে হাতে করব। প্লিজ বাবা, আমার এই আবদারটা রেখো। সবই বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে বারবার একটা কথাই মনে করাতে চাইছি, বেশি বাড়াবাড়ি করো না। এখানে আমরা ব্যবসা করতে এসেছি, ইতিহাস খুঁজতে নয়। মাথাটা হেলিয়ে সম্মতি জানিয়ে কাঠের সিঁড়িটার দিকে পা বাড়ালো উন্মেষ। তবু যেন পিছন থেকে ওকে অজানা সুরে ডেকে চলেছে রাজেন্দ্রাণী। রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের চারপাশটা শান্ত স্তব্ধ হয়ে যায়। পিন পতন নিস্তব্ধতা চারিদিকে। একটা হালকা ছমছমে শব্দ নিজের ঘর থেকে বেরিয়ে আসার সময় পরিষ্কার শুনতে পেল দোতলার করিডরে। বাবার ঘরের দরজাটা হালকা ভেজানো রয়েছে, ভিতরে মৃদু আলো। হয়তো রাত্রি জেগে কাজ করছেন বাবা। এই পরিস্থিতিতে এখন যদি পা টিপে টিপে স্টুডিওর দিকে পৌঁছে যাওয়া যায়, আর সেটা যদি বাবা কোনো মতে টের পায়, তাহলে একটা অনর্থ হবে। তাই একবার পা টিপে টিপে বাবার দরজার সামনে পর্যন্ত গিয়ে দাঁড়ালো উন্মেষ। তারপর দরজাটায় আলতো চাপ দিতেই খুলে গেল দরজাটা। ভিতরে বেডসাইড টেবিলে জ্বলে থাকা আলোটা ঘুমন্ত বাবার মুখের ওপর এসে পড়ছে। নিশ্চিন্ত হলো ও। পা টিপে টিপে দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে নেমে গেল স্টুডিওর ঘরটার সামনে। গতকাল তালা ভেঙে ফেলেছিল ও, কিন্তু আশ্চর্যজনকভাবে আজ চকচকে একটা নতুন তালা বন্ধ করা রয়েছে স্টুডিওটার দরজায়। বুঝতে ভুল হলো না উন্মেষের। আসলে এই তালা ওর বাবাই দিয়ে রেখেছেন, যাতে কোনোভাবেই উন্মেষ দ্বিতীয়বার এই স্টুডিওতে ঢুকতে না পারে। কিন্তু কোনো এক অদম্য ইচ্ছে তাকে আবার টেনে নিয়ে গেল বাবার ঘর পর্যন্ত। আস্তে আস্তে দরজাটা ফাঁকা করে ঢুকে পড়ল ঘরের ভেতর। ও জানে বাবা ঘুমুলে কোথায় রাখে চাবির গোছাটা। একটা ক্যাঁচ শব্দে পাশ ফিরলেন বাবা। যতটা সম্ভব পা টিপে টিপে বাবার মাথার কাছে গিয়ে দাঁড়ালো ও। তারপর হাতটাকে বিছানার গদির সঙ্গে একেবারে লাগিয়ে দিয়ে আলতোভাবে সাপের মতো ঢুকিয়ে দিল বালিশের নিচে। হাতে আটকালো চাবির গোছাটা। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরেই আবার উন্মেষ ঢুকে পড়বে স্টুডিওর ভিতরে। পা টিপে টিপে দরজা বন্ধ করে নেমে এলো নিচে। রাত 2টো। পাহাড়ি বাতাসে বাংলো কাঁপছে। স্টুডিওর মধ্যে অদ্ভুত ঠান্ডা। উন্মেষ হেডফোনে কান দিয়ে পুরনো টেপ আবার চালু করলো। রাজেন্দ্রাণীর রেওয়াজ ধীরে ধীরে ভেসে আসছে, মিষ্টি করুণ, কিন্তু ভেতরে একটা দুঃসহ কষ্ট। মনে হচ্ছে কেউ যেন পাশেই বসে গাইছে, এত স্পষ্ট, এত জীবন্ত। হঠাৎ শব্দ আসে, টিক টিক টিক, যেন পুরনো ঘড়ির শব্দ। অথচ রুমে কোনো ঘড়ি নেই। চারপাশের বাতাস ভারী। কাঁচের জানলায় হালকা ঘন কুয়াশার মতো আবরণ জমেছে। উন্মেষ খেয়াল করে টেপের রিডার আপনা থেকেই একটু একটু করে ঘুরছে। তুমি আমার সুর শুনছো, কিন্তু তোমার শরীর নিতে পারবে তো আমার যন্ত্রণা? কে কথা বললে? তুমি আবার এসেছো? তুমি তো কথা দিয়েছিলে গান শেষ করবে। তবে শোনো, প্রতিটা সুরের সাথে জড়িয়ে আছে মৃত্যুর স্মৃতি। শোনো তুমি। হঠাৎ করে স্টুডিওর টিমটিমে আলোটা নিভে যায়। রেকর্ডিং বোর্ড থেকে একটা বিকট শব্দ হয়, যেন কেউ সজোরে ঘুষি মারছে। উন্মেষ
চোখ মেলে দেখে যে কনসোলের ওপর একটা হাতের ছাপ, কিন্তু সেটা কোনো সাধারণ হাত নয়, অস্বাভাবিক লম্বা আঙুল, ভেজা রক্তের দাগে লালচে ছোপ। রাজেন্দ্রানী, তুমি কি চাও? আমি গান শেষ করতে চেয়েছি, আমি প্রতিশ্রুতি দিয়েছি তোমায়। সা সা রে রে গা গা মা মা পা, মা পা ধা নি সা নি ধা পা মা, গা গা রে রে। গানের মাঝখানে হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ, যেন যুদ্ধক্ষেত্র, চারিদিকে ধোঁয়া, চিৎকার, সেল পড়ার গর্জন। উন্মেষ চোখের সামনে দেখতে পায় স্টুডিওর দেওয়াল ফেটে যাচ্ছে, তার একপাশেই ভয়ঙ্কর দৃশ্য, এক মহিলার রক্তাক্ত শাড়ি পরা, অর্ধেক মুখ জ্বলন্ত, হাতে মাইক্রোফোন, কণ্ঠ থমথমে, পড়ে থাকা একটা দেহ। তুমি কি জানো কিভাবে আমি মারা গেছিলাম? সেল পড়েছিল, আমার শরীর ছিঁড়ে গিয়েছিল, অথচ আমার গলা থেমে যায়নি। শেষ মুহূর্ত পর্যন্ত আমি গান গেয়েছিলাম, আর সেই অসম্পূর্ণ গান আমার অভিশাপ হয়ে গেছে। আমি জানি না কিভাবে এসব সম্ভব। আমি শুধু চাই তোমার গানটা শেষ হোক, তুমি মুক্তি পাও। তবে মনে রেখো, আমার মুক্তি তোমার শরীরের বিনিময়ে আসবে। আমার কণ্ঠ এখন তোমার ভিতরে ঢুকতে চাইছে, আমার গান শেষ হবে তোমার কণ্ঠে, কিন্তু তাতে তুমি থেকে যাবে তুমি। আচমকা হেডফোন নিজে থেকেই ছিঁড়ে যায়, বোর্ডে আগুনের মতো লাল আলো জ্বলে ওঠে, স্পিকার থেকে ভেসে আসে দু ধরনের গলা, একটা আর্তনাদ ভরা মহিলা কণ্ঠস্বর, আর একটা রাজেন্দ্রানীর মিষ্টি সুরেলা শব্দ, যেন একসঙ্গে মিলে মিশে যাচ্ছে। উন্মেষ চিৎকার করে ওঠে, না না না, আমি নিজেকে হারাতে চাই না, আমি গান শেষ করব, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। হঠাৎ সব কিছু স্তব্ধ, বাতি জ্বলে ওঠে রেকর্ডিং বোর্ডের, কিন্তু স্পিকারে ভেসে আসে একটা নতুন ট্র্যাক, নাম রাজেন্দ্রানী _final_take.wave। তমসা ঘনালো দেশে, এলোকে রাতের শেষে, সুরের পুবালির আগে, শঙ্কা রাত্রি জাগে, বাজিছে ডঙ্কা কোথা, মরণের ফাঁদে সেথা, কারা যে জাগিছে নিশি, বাতাস হলো যে বেশি, বাঁচিব কাহারো লাগি, কথারা রবে যে জাগি, সুরেরা পুবালির আগে, শঙ্কা রাত্রি জাগে, তমসা ঘনালো দেশে, তমসা ঘনালো দেশে, তমসা ঘনালো দেশে। উন্মেষ শ্বাস নিতে পারে না, তার হাত কাঁপছে। ফাইলে প্লে প্রেস করলেই রাজেন্দ্রানীর সেই অসমাপ্ত গান আবার শুরু হবে, তবে এবার হয়তো সেই গান সম্পূর্ণ হবে। হয়তো হয়তো উন্মেষের শরীরের মাধ্যমে রাজেন্দ্রানী তার কণ্ঠের বহিঃপ্রকাশ করবে। পরের দিন সকালে উন্মেষ নিজেকে আবিষ্কার করে বাবার ঘরে বিছানার উপর শায়িত অবস্থায়। প্রচণ্ড রেগে বাবা তাকিয়ে রয়েছেন ওর দিকে। একজন বয়স্ক ডাক্তার কিছু ওষুধ লিখে বুঝিয়ে দেয় বাবাকে, তারপর তিনি ধীরে ধীরে উঠে চলে যান। বাবা প্রচণ্ড ক্ষুব্ধভাবে উন্মেষকে বলেন, বারণ করেছিলাম তোমাকে স্টুডিওর দিকে যেতে। তোমার এত বড় সাহস যে তুমি আমার বালিশের তলা থেকে চাবি নিয়ে স্টুডিও তালা খুলেছ? না আসলে বাবা, আমি কাল রাত্রে কারোর একটা গান শুনতে পেয়েছিলাম, আর তাই সেই গানের শব্দ শুনে।
তোমার এই সব ভৌতিক গল্প কাহিনী তোমার কাছেই রাখো। আর শোনো, তোমাকে এখানে আর থাকতে হবে না। এখানের ব্যবসা দেখাশোনার জন্য আমি একটি মেয়েকে অ্যাপয়েন্ট করেছি। ও নিজেই এখানে থেকে এখানকার সমস্ত কিছু দেখে শুনে বুঝে নেবে। তুমি কলকাতায় ফিরে যাও। তীব্র আপত্তি জানাতে চাইছিল উন্মেষ। হঠাৎ নজরে পড়ল অদূরে দাঁড়িয়ে রয়েছেন এক ভদ্র মহিলা। পরনে লাল শাড়ি, বয়স 27-28। দেখে বেশ বাঙালি বাঙালিই মনে হচ্ছে। তবে এই চত্বরে মণিপুরী মানুষজনদের যেরকম দেখতে হয়, এনাকে ঠিক তেমনটা দেখতে নয়। দম বন্ধ লাগলো উন্মেষের যখন মুখ তুলে তাকালেন ভদ্র মহিলা। এই যে মিস সেন, শুনুন, আপনি আমার এই বাংলোর দেখাশোনার দায়িত্বে আজ থেকে অ্যাপয়েন্ট হলেন। আমার ছেলেটা 2-1 দিন থাকুক, তবে ওকে একটু নজরে নজরে রাখবেন, যাতে কোনোভাবেই আর স্টুডিওর ওই ঘরের দিকে যেতে না পারে। ও একটু সুস্থ হলে ওকে কলকাতায় পাঠিয়ে দেব। এখানে থাকার আর কোনো দরকার নেই। ভদ্রমহিলা মৃদু হেসে ঘাড় নেড়ে সম্মতি জানালেন। তারপর একটা আলতো হাসি নিয়ে তাকালেন উন্মেষের দিকে। বড় কষ্টের সেই হাসি। না না, চিনতে ভুল করেনি উন্মেষ। এ তো হুবহু রাজেন্দ্রাণীর প্রতিচ্ছবি। হঠাৎ করেই ভদ্রমহিলার হাতে ধরে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠে, আর তাতে বেজে ওঠে একটা চেনা গান। এই গান উন্মেষের চিনে নিতে ভুল হয় না। তমসা ঘনালো দেশে এলোকে রাতের শেষে, সুরেরা পুবালির আগে শঙ্কা রাত্রি জাগে। বাজিছে ডঙ্কা কোথা মরণের ফাঁদে সেথা, কারাজে জাগিছে নিশি, বাতাস হলো যে বেশি। বাঁচিব কাহারো লাগি, কথারা রবে যে জাগি, সুরেরা পুবালির আগে শঙ্কা রাত্রি জাগে। তমসা ঘনালো দেশে, তমসা ঘনালো দেশে, তমসা ঘনালো দেশে। চাঁদনী। এই গল্পটা আজ এ পর্যন্তই। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর তার সঙ্গে আমাদের এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখতে হবে। চাঁদনী গল্পটার লেখক আমি, প্রীতম চৌধুরী। গল্প পাঠেও আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি, প্রীতম। অন্যান্য চরিত্রে আমার সঙ্গে আজ ছিল অন্তরা, মৌটুসী এবং অংশুমান। যে গান এই গল্পে ব্যবহার করা হয়েছে তার রচয়িতা আমি, আর সুর করেছে অন্তরা। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন মোহিনী ভট্টাচার্য, সৃজা ভট্টাচার্য, সোনাই সামন্ত, জয়শ্রী কুমারী, কৃষ্ণকলি ইউটিউব চ্যানেল, ঈশানী ঘোষ, সৌমদীপ দাস, অনিমা টাং, শিউলি, অনামিকা চক্রবর্তী সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, উন্মেষের বাবার নাম কি ছিল? যদি গল্পটা মন দিয়ে শুনে থাকেন তাহলে অবশ্যই এই উত্তর আপনার অজানা নয়, তাই চটপট টাইপ করে ফেলুন কমেন্ট বক্সে। প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন সকলে, আর ভূত চর্চার সঙ্গে থাকবেন। আবার কথা হচ্ছে আগামী শনিবার রাত্রি ঠিক 11টায় আরও একটা হাড়হিম করা ভূতের গল্পে।